ওয়েট করি আমি একটু। ওকে, পোলাবেন কোথায় সবাই? আমাকে একটু জানিয়ে দাও আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা। আমার ল্যাপটপে একটু জয়েন হচ্ছে, ল্যাপটপ না আমি আমার ট্যাবের মাধ্যমে একটু জয়েন হওয়ার চেষ্টা করি। ওকে, সো আমরা ক্লাস শুরু করতেছি। বাকিদেরকে একটু জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ল্যাপটপের চার্জ নেই আজকে। ওকে, কারা কারা আসো আমাকে একটু কমেন্ট করো তো। তোমরা এখানে কারা কারা আসো আমাকে একটু কমেন্ট করো। একটু গিয়ে দেখি কারা কারা আসো। 7 জন, বাট তোমাদের আইডি দেখাচ্ছে না কেন? শ্রাবণ সবাইকে মেনশন করে দিছে। তো দেখা যাক সবাই আসুক, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। লাইটের কি প্রবলেম নাকি? 6 জন ওয়াচিং লেখা, বাট ওখানে আছে 7 জন নাকি? তো 6 জনই তো আছে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে অনুচক্রিকা। টপিক কি? টপিক হচ্ছে অনুচক্রিকা। তাহলে চলো আমরা শুরু করতেছি অনুচক্রিকা দিয়ে। অনুচক্রিকা, প্রথম কথা, এই অনুচক্রিকার জিনিসটা কি? এই অনুচক্রিকা হচ্ছে প্লাটিলেট বা প্লেটলেট, যেটাই বলো। এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। কি বিহীন? নিউক্লিয়াস বিহীন। যেহেতু নিউক্লিয়াস নেই, তার মানে কি আমরা কি বলতে পারি না
যে যেহেতু অনুচক্রিকার কোনো নিউক্লিয়াস নেই, আর যেহেতু নিউক্লিয়াসের ভেতর কি থাকে, আমাদের ডিএনএ থাকে, তাহলে এই অনুচক্রিকার কি নেই, সাথে ডিএনএও নেই, তাহলে সে কি বিভাজিত হতে পারবে? পারবে না। তাহলে এর হচ্ছে বিভাজন ক্ষমতাহীন, বিভাজন ক্ষমতাহীন, বিভাজন ক্ষমতাহীন। তাহলে যদি বিভাজন হইতে না পারে, তাহলে তোমরাই আমাকে বলো তো, কোষ হওয়ার যে দুইটা শর্ত আছে, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে এবং কি বিভাজন হবে, এই দুইটা শর্ত কিন্তু সে ফুলফিল করে নাই, তাহলে সে কি কোষ হবে? তাহলে যেহেতু বিভাজন ক্ষমতাহীন, সেজন্য কি সে কোষ নয়। যেহেতু কোষ নয়, তার মানে কি সে একটা রক্তকণিকা বা শুধু কণিকা। বুঝতে পারছি? কণিকা। কিন্তু অনেকে এই অনুচক্রিকাকে কোষ হিসেবেও স্বীকৃতি দান করছে, বিকজ কোষ হওয়ার জন্য আরো কিছু শর্ত থাকে, যে শর্তগুলো সে ফুলফিল করে। আমরা আস্তে আস্তে যখন অনুচক্রিকা অ্যানাটমিতে যাব তখন শিখবো। বাট জেনে রাখো, অনেকেই একে কি বলছে, কোষ হিসেবে বলছে, যে হ্যাঁ অনুচক্রিকা হচ্ছে এক ধরনের কোষ। কি কোষ? এদের মূল কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধানো। কি ঘটানো? রক্তকে জমাট বাঁধানো। পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, এই যে থম্ম, এই থম্ম কথার মানে হচ্ছে জমাট বাঁধা। থম্ম কথার মানে কি? জমাট বাঁধা। তাহলে এই কণিকাটা কি করে? রক্তকে জমাট বাঁধায়। তাহলে এটা যদি রক্তকে জমাট বাঁধায় এবং অনেকে ধারণা করে এটা হচ্ছে এক ধরনের কোষ, তাহলে অনুচক্রিকা আরেক নাম কি হতে পারে বলতো? থম্ম কথার মানে হচ্ছে জমাট বাঁধা, আর কোষ মানে কি? সাইট। তাহলে এই অনুচক্রিকার আরেক নাম প্লেটিলেট বা প্লেটলেট বা থ্রম্বোসাইট। কি সাইট? থ্রম্বোসাইট। বুঝতে পারছি? প্লেটলেট বা থ্রম্বোসাইট। তাহলে এইগুলো হচ্ছে অনুচক্রিকা নিয়ে কিছু কথাবার্তা। চলো আমরা একটু দেখে নিচ্ছি অনুচক্রিকা কোথা থেকে তৈরি হয়। আমরা যদি এখানে একটা হাড় আঁকার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে একটা হাড়, এই হাড়ের মধ্যে থাকে অস্থি মজ্জা। কি মজ্জা? অস্থি মজ্জা। অস্থি মজ্জা, হাড়ে থাকে অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার ভেতরে থাকে স্টেম সেল। কি সেল? স্টেম সেল। অস্থি মজ্জার ভেতরে কি সেল থাকে? স্টেম সেল থাকে। এই স্টেম সেল গুলা বিভাজিত হয়ে একটা বিশেষ ধরনের কোষ তৈরি করে, যার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। কি সাইট? মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট। এটা কিরকম কোষ দেখো তো। এটা হচ্ছে আমাদের এই যে ক্যারিও কথার মানে কি? নিউক্লিয়াস, সাইট মানে কোষ, মেগা মানে কি? বড় বা অনেকগুলা। তাহলে মেগা ক্যারিওসাইট মানে কি? যেটা হচ্ছে অনেকগুলা কোষ নিয়ে গঠিত। আরো মজার বিষয়, মেগা ক্যারিওসাইট কোষ আরেকটা হচ্ছে জায়ান্ট সেল। জায়ান্ট সেল মানে দৈত্যাকার কোষ হিসেবেও কে বলা হয়। বুঝতে পারছি? তাহলে মেগা ক্যারিওসাইট বা জায়ান্ট সেল, এই স্টেম সেল গুলা বিভাজিত হয়ে একটা সময় মেগা ক্যারিওসাইট বা জায়ান্ট সেল তৈরি করে। এই জায়ান্ট সেল বা মেগা ক্যারিওসাইট থেকে পরবর্তীতে কি হয়? আমাদের অনুচক্রিকা তৈরি হয়। কি তৈরি হয়? আমাদের অনুচক্রিকা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে অনুচক্রিকা কোথা থেকে তৈরি হয়? আমাদের হাড়ের লাল অস্থি মজ্জার ভেতরে যে স্টেম সেল আছে, সেই স্টেম সেলটা বিভাজিত হয়ে মেগা ক্যারিওসাইট তৈরি করে। সেই মেগা ক্যারিওসাইট থেকে কি তৈরি হয়? অনুচক্রিকা তৈরি হয়। এই অনুচক্রিকার গড় আয়ু মানে মেগা ক্যারিওসাইট থেকে যে অনুচক্রিকা তৈরি হয়, সেই অনুচক্রিকা গুলা গড় আয়ু, এটা পরীক্ষায় আসে 8 থেকে 12 দিন। অ্যাকর্ডিং টু আজমল, আজমল স্যারের বই অনুসারে, আজমল স্যারের বই অনুসারে 8 থেকে 12 দিন কি এই অনুচক্রিকার গড় আয়ু। তবে অনেকে বলে 5 থেকে 10 দিন। এটা আমরা বলতে পারি লেকচার পাবলিকেশনের যে বইটা আছে সেখান থেকে। আরেকটা বইতে লেখা আছে 3 থেকে 10 দিন। এখন তোমরা কোনটা দিবা? দেখো আমি কিন্তু প্রাধান্য অনুসারে লিখছি। যদি অপশনে 8 থেকে 12 দিন থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা আজমল স্যারের বই থেকে করছে, তো আমার অ্যান্সার হবে 8 থেকে 12 দিন। যদি অপশনে 5 থেকে 10 দিন থাকে, তাহলে সেটা দেখাতে হবে। আর যদি 3 থেকে 10 দিন থাকে, তাহলে সেটা দেখাতে হবে। আর যদি এই তিনটা থেকে যে কোনো তিনোটাই যদি থাকে, সেক্ষেত্রে তুমি 8 থেকে 12 দিন দেখাবা। ক্লিয়ার? আর যদি 8 থেকে 12 যেমন 5 থেকে 10 দিন থাকে, সেক্ষেত্রে 8 থেকে 12 দিন দেখাবো। আর যদি 5 থেকে 10 দিন এবং 3 থেকে 10 দিন থাকে, সেক্ষেত্রে 5 থেকে 10 দিন দেখাবো। বুঝতে পারছি? এই তিনটাই মোটামুটি তোমার পারমিউটেশন কম্বিনেশন করে পরীক্ষায় আসে। তবে
তবে একটা ব্যাপার বলে রাখতেছি এক্ষেত্রে যে তোমাদের এই 5 থেকে 10 দিন এটা পরীক্ষা একটু বেশি আসে, ঠিক আছে? তো আমরা যদি বলি যে আজমল স্যারের বই থেকে সবকিছু আসে, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি প্রশ্ন যতটুকু অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করার ফলে দেখা গেছে যে এই 5 থেকে 10 দিন পরীক্ষা বেশি আসে। যদিও আমরা বলি যে আজমল স্যারের বইতে যেটা আছে সেটা ঠিক, কিন্তু অপশনে কিন্তু 8 থেকে 12 দিন ছিল না, বুঝতে পারছি? তখন অপশনে ছিল 5 থেকে 10 দিন, তো অ্যান্সার কি 5 থেকে 10 দিন হবে। ওকে, তাহলে অনুচক্রিকা নিয়ে এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা অনুচক্রিকার একটু কাজে চলে যাচ্ছি যে এই অনুচক্রি কি কি কাজ করে। প্রথম কাজ, আমরা একটু কাজে চলে যাব, তোমরা প্রত্যেকে নোট করবা। আবার একটা কথা বলে রাখছি, তোমরা কারা কারা আছো জয়েন কোর্স আমি একটু দেখে নিই। আমি তো 6 জনই দেখাই, কি অবস্থা, 8 জন। আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করছো তারা প্রত্যেকে নোট করবা, এবং ক্লাস শেষ হওয়ার পর সেই নোটের উপরে তোমার নাম লিখে, আবার বলতেছি ক্লাস শেষ হওয়ার পর নোটের উপরে নাম লিখে তারপর হোমওয়ার্ক সাবমিট করবা। হোমওয়ার্ক না, সরি, সিডব্লিউ সাবমিট করবা। এখন থেকে সিডব্লিউ এ হচ্ছে তোমার এসডব্লিউ, ঠিক আছে? প্রত্যেকটা পেজে নিজের নাম লিখবা, নাম লেখার পর সাবমিট করবা। ওকে, আচ্ছা, অনুচক্রিকার কাজ। তো অনুচক্রিকা কি কি কাজ করে? অনুচক্রিকার প্রথম কাজ, অনুচক্রিকার কি কাজ? প্রথম কাজটা কি হবে? অনুচক্রিকার প্রথম কাজটা হচ্ছে এই যে দেখো, রক্তকে জমাট বাঁধানো, তাই না? এই জন্য তো থর্মোসাইট বলছি। তাহলে রক্ত জমাট বাঁধানো, রক্ত জমাট বাঁধানো। 2 নম্বর কাজ, আমরা মূলত 3 থেকে 4টার মধ্যে কাজ শিখবো আমাদের খ নাম্বারের জন্য, ঠিক আছে? বেশি একটা শিখে লাভ নেই। রক্ত জমাট বাঁধানো হচ্ছে কার কাজ? এই অনুচক্রিকার কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা বলতে পারি যে অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন ক্ষরণ করে। তো এই সেরোটোনিন কি করে মনে রাখবো? সেরোটোনিনের কাজ হচ্ছে এই যে স দিয়ে মনে রাখবো, সেরোটোনিন হচ্ছে সংকোচন করে। কি করে? সংকোচন করে। কাকে সংকোচন করে? পরে দেখো আছে র, এই র দিয়ে মনে রাখবো রক্তবাহিকার প্রাচীর। রক্তবাহিকার প্রাচীর, রক্তবাহিকার প্রাচীর। তার মানে যখন আমাদের দেহের কোন একটা অংশ কেটে যায় তখন ওই অংশের রক্তবাহিকার প্রাচীরগুলোকে সংকোচন করে ফেলে। সংকোচন করলে ওই ক্ষতটা ছোট হয়ে যায়, তখন সেখানে রক্তকে জমাট বাঁধানোটা খুব ইজি হয়ে যায়। তো এই জন্য সেরোটোনিন ক্ষরণ করে। কে ক্ষরণ করে? আমাদের অনুচক্রিকা, যেন আমাদের রক্তবাহিকার প্রাচীরটা সংকুচিত হয়ে যায় এবং খুব সহজে রক্তটাকে জমাট বাঁধায়া ওই ক্ষতস্থানটা পূরণ করা যায়। ক্লিয়ার? 3 নম্বর কাজ, এই যে রক্ত জমাট বাঁধানোর জন্য তার কি কি লাগে বলতো? রক্ত জমাট বাঁধানোর জন্য কি কি লাগে? তার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর লাগে। আমাদের রক্তকে জমাট বাঁধানোর জন্য মোট 13টা ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কি অনুচক্রিকার মাধ্যমে কি করে? কাজ করে। তাহলে ক্লটিং ফ্যাক্টরকে কাজ করতে সাহায্য করে। ক্লটিং ফ্যাক্টর ধারণ করে রেখে দিই। ক্লটিং, আচ্ছা, ক্লটিং ফ্যাক্টর গুলোকে উদ্দীপিত করে। কি করে? উদ্দীপিত করে। ক্লিয়ার? ওকে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলতে পারি, আচ্ছা, ক্লটিং ফ্যাক্টর কয়টা আমরা বললাম? 13টা। আমরা একটু লিখে দিচ্ছি, ক্লটিং ফ্যাক্টর হচ্ছে মোট 13টা। আমরা একটু পর যাবো ক্লটিং ফ্যাক্টর 13টাতে। আমরা 13টা পড়বো না, আমরা হচ্ছে মূল 4টা ফ্যাক্টর পড়বো এবং একটা এক্সট্রা ফ্যাক্টর পড়বো, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে। সো 13টা ফ্যাক্টর নাম আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, অ্যাডমিশনে লাগবে, তবে সবগুলো লাগবে না, ঠিক আছে? 5টা ক্লটিং ফ্যাক্টর পড়লেই তোমাদের অ্যাডমিশন কভার হয়ে যাবে, বুঝতে পারছি? অনেক জায়গায় 13টা ক্লটিং ফ্যাক্টর মুখস্থ করে, মুখস্থ করে, দরকার নেই, ঠিক আছে? যেখান থেকে কোশ্চেন আছে ওই পয়েন্টগুলোকে পিক আউট করবা, কাজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আমরা দিচ্ছি যে অনুচক্রিকার আরেকটা কাজ আমরা কি লিখতে পারি? আরেকটা কাজ আমরা লিখতে পারি, কি কাজ লেখা যায়? আচ্ছা, রক্তকে জমাট বাঁধানোর পরে রক্তগুলা কি হয়ে যায়? তোমার রক্ত জমাট বেঁধে যায়।
তো এখন যদি ধরো তোমার এই পজিশনে কেটে গেছে, কেটে যাওয়ার পর তোমার এই জায়গার রক্তটাকে সে জমাট বাঁধাইছে, ওকে, সে জমাট বাঁধালো। এখন যদি এই জমাট বাঁধাটা সবসময় থাকে তাহলে কি সমস্যা না? আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্যান্সার হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা পসিবিলিটি থাকে। তো এই জন্য জমাটকৃত রক্তকে বিগলন করাও কি এই অনুচক্রিকার কাজ। তাহলে অনুচক্রিকার লাস্ট কাজ আমরা লিখতেছি জমাট বাঁধা রক্তকে বিগলন করা। কি করা? জমাট বাঁধা রক্তকে বিগলন করা, ঠিক আছে, বা বিগলন ঘটানো, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের অনুচক্রিকার কাজ। এই হচ্ছে অনুচক্রিকা নিয়ে কিছু কথাবার্তা। বাকি যেই তোমাদের বইতে কিছু ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও, পরীক্ষার জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না। তো শুধু শুধু পড়াইয়া আমার কোনো লাভ হবে না, রিডিং পড়লেই বুঝতে পারবে। কিছু ইনফরমেশন দেওয়া আছে, খুব একটা বেশি দরকার নাই। যদি তোমাদের কাছে মনে হয় যে না এই ইনফরমেশন ইম্পর্টেন্ট, তুমি চাইলে পড়তে পারো, ওকে। বাট আমার কাছে এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, বুঝতে পারছি? কিছু বোঝার জিনিস আছে, ওগুলো তোমরা পড়লেই বুঝবা, ক্লিয়ার? কিছু কিছু জিনিস আছে যদি না বুঝো আমাকে নক দিবা, আমি বুঝাই যাবো, ক্লিয়ার? বা যদি মনে হয় যে না এই জিনিসটা সবার জানা প্রয়োজন, তখন আমি আমাদের গ্রুপে পোস্ট আকারে দিয়ে দেবো, তাহলে সবাই জানতে পারবে, ওকে। শেষ, অনুচক্রিকা শেষ। এখন আমরা অনুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধায় সেই জিনিসটা জানবো। এতটুকু প্রত্যেকে বুঝতে পারছি কিনা আমাকে একটু জানায় দাও। প্রত্যেকে যারা যারা ক্লাসে আসো তারা প্রত্যেকে আমাকে একটু জানায় দাও, আমি একটু কাউন্ট করি এখান থেকে যে কারা কারা ক্লাসে আসো। কিসে কেউ কমেন্ট করতে পারে না মানে? আমাকে মেনশন করছো কেন? কমেন্টের পারমিশন দেন কেন? সবাই কি কমেন্টের পারমিশন পায় নাই নাকি? হ্যাঁ, কমেন্টের পারমিশন দেওয়া হয় নাই, কি বলো? আমি তো জানিই না। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি পারমিশন দিচ্ছি, ওয়েট। কমেন্টের পারমিশনটা দেয় কোথায়? আমি একটু বের করে নিচ্ছি কিনা। এই কি আছে? আবারও কি কমেন্টের সমস্যা হয়েছে? কে জয়েন করতেছি। কে কমেন্ট করতে পারতেছে না? ওকে, কমেন্ট করতে পারতেছে। গ্রুপ নিয়ে যে কি একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা যাই হোক, ওকে। যারা যারা আসো তোমরা আমাকে একটু জানাও এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের।
আচ্ছা, রক্ত বিগলনের ব্যাপারটা আরেকবার বলেন। রক্ত বিগলন কোথায়? রক্ত বিগলন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো, রক্তর বিগলন ঘটায় বিকজ যখন আমাদের বডিতে আমাদের বডিতে যখন কোনো প্রকার কাটাছিড়ি হয়, তখন অনুচক্রিকে এসে সেগুলোকে কি করে, রক্তকে জমাট বাঁধা ওই অঞ্চলে, যাতে করে ওই জায়গা থেকে আমাদের তরল অংশটা বেরিয়ে যেতে না পারে। তো রক্তকে যদি এরকম জমাট বাঁধানো অবস্থায় রাখে, তাহলে কিন্তু আমাদের একটা সময় দেখা যাবে ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই কারণে ওই জমাট বাঁধা রক্তকে পরবর্তীতে যখন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গাটা যখন মোটামুটি ওই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, তখন ওই সাইডের রক্তগুলাকে বিগলন করে, অর্থাৎ সেই জায়গার রক্তগুলাকে দ্রবীভূত করে ফেলে। কে করে? সেটা হচ্ছে অনুচক্রিকা করে। ক্লিয়ার? ওটাকে বলা হচ্ছে রক্তের জমাট বাঁধা রক্তকে বিগলন ঘটাইতে হয়। কখন? যখন আমাদের রক্তের ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করবে, অর্থাৎ যখন তোমার ওই কাটা জায়গাটা বা ক্ষতস্থানটা ফিল আপ হয়ে যাবে, তখন ওই জায়গায় যে জমাট বাঁধা রক্তটা আছে, সেই রক্তটাকে কি করার জন্য? বিগলন করার জন্য কে আসে? অনুচক্রিকা আসে। ওইটাই বলেছে, এটাও অনুচক্রিকার একটা কাজ। ঠিক আছে, ওকে। ভাই কষ্ট লাগে যখন কমেন্ট ছাড়া ক্লাস করি, বিধবা মনে নিজেকে। আচ্ছা, হ্যাঁ, বিধবাস, বিধবাস, ঋত্বিক দাস বিধবাস। আচ্ছা, তাহলে আমরা তাহলে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আর কারা কারা কমেন্ট করতে পারতেছে না ভাই, বুঝতেছি না। কি গ্রুপ খুললাম, আগে তো আগের গ্রুপে আমি কি সুন্দর প্রাইভেট গ্রুপেও ক্লাস নিছি, তারপর পাবলিক গ্রুপেও ক্লাস নিছি। এরকম কমেন্টের সমস্যা বা পার্টিসিপেট যে যারা ই করবে অ্যাপ্রুভাল, এই জিনিসগুলোতে কোনো সমস্যা হয় না। আমি আমার মতো সেটিং করে নিছি। এই নতুন ফেসবুকে নতুন আপডেটে আকামটা করছে, সব উল্লাপাল্লা করে ফেলছে। তোমরা আমাকে একটু জানায় দাও এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। কি অবস্থা, এতটুকু কি ক্লিয়ার? প্রত্যেকে একটু জানায় দাও তো। তাহলে আমরা মুছে দিলাম, ঠিক আছে। তোমাদের ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আমি তো ইয়েস নো ভেরি গুড কিছুই দেখতেছি না। ঋত্বিক দাস বলছে ক্লিয়ার। বাকিদের সমস্যা হলে আমাকে বললো, আমি তাহলে আপাতত এটাকে মুছে দিতেছি। এবার আসবো আমরা কিভাবে আমাদের রক্তটা জমাট বাঁধে, কিভাবে আমাদের রক্তটা জমাট বাঁধে। প্রথমত রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। বুঝতে পারছেন? রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। তো এই 13টার মধ্যে আমাদের প্রথম 4টা একটু মনে রাখতে হবে সিরিয়াল। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলাকে একটু সিরিয়ালি আমরা মনে রাখবো। মনে রাখার জন্য একটা ট্রিক্স ইউজ করতে পারি, যেটা সবাই ইউজ করে। তোমরা হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় ট্রিক্সটা দেখতে পাবা, যে ফুল পরে টুক করে, ফুল পরে টুক করে। ফুল পরে টুক করে। তো এইটা হচ্ছে সর্বজন স্বীকৃত ট্রিক্স, এই 4টা ফ্যাক্টর মনে রাখার। তো ফুল দিয়ে মনে রাখবো ফিব্রিনোজেন। কি? ফিব্রিনোজেন। এই যে প দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথম মিন। কি? প্রথম মিন।
প্রথম মিন, তাহলে ফুল দিয়ে মনে রাখবো কি ফিব্রিনোজেন, পরের প দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথম মিন, টুক দিয়ে মনে রাখবো থ্রম্বোপ্লাস্টিন, 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 এবং পরে দিয়ে মনে রাখবো ক্যালসিয়াম আয়ন, নট ক্যালসিয়াম, ইটস কল্ড ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, কোন আয়ন? ক্যালসিয়াম 2+ আয়ন। এবং আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টর, এই 8 নাম্বার ফ্যাক্টরটা তোমরা এক্সট্রা ভাবে মনে রাখবা। কি এটা? এটা নাম হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া ফ্যাক্টর। এটা কি কাজ করে? এই অ্যান্টি হিমোফিলিয়া ফ্যাক্টরের কাজ হচ্ছে হিমোফিলিয়া নামক বংশগতি, হিমোফিলিয়া নামক বংশগতি, বংশগতীয় রোগ। আচ্ছা আমি একটু সাইডে লিখি, আমি হিমোফিলিয়া জিনিসটা কি বোঝাতে হবে। বংশগতীয় রোগ প্রতিহত করে বা হতে দেয় না। যদি তোমার বডিতে এই 8 নাম্বার আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর যদি তোমার বডিতে থাকে তাহলে তোমার হিমোফিলিয়া রোগ হবে না। আর যদি না থাকে 7 নাম্বার বা 8 নাম্বার দুইটার যে কোনো একটা ফ্যাক্টর অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তোমার হিমোফিলিয়া রোগ হবে। হিমোফিলিয়া রোগটা কি? হিমোফিলিয়া রোগটা হচ্ছে তোমার রক্ততঞ্জন জনিত সমস্যা, অর্থাৎ এই যে রক্ত জমাট বাঁধবে না। হিমোফিলিয়া রোগটা হচ্ছে কি? রক্ত জমাট বাঁধবে না। বুঝতে পারছি? রক্ত জমাট বাঁধবে না, ঠিক আছে? যদি রক্ত জমাট না বাঁধে তাহলে কি? ধরো সূক্ষ্ম একটা ছিদ্র হইলো, ওখান থেকে মনে করো হিউজ পরিমাণে ব্লাড বেরিয়ে যাবে। বুঝতে পারছি? তো এই যে ব্লাড বেরিয়ে গেলে তো তোমার সমস্যা, রক্তের আয়তন কমে যাবে, পিএইচ আপ ডাউন হয়ে যাবে, তুমি শেষ, মারা যাবে, তাই না? এটাকে বলা হয় শক পেয়ে মারা যাবো, অর্থাৎ তোমার ব্লাড বেরিয়ে শক পেয়ে তুমি মারা গেছো। তাহলে এই রক্ত জমা বাঁধবে না সহজে। বুঝতে পারছি? মানে তোমার যদি কোনো অংশ কেটে যায়, ঠিক আছে, অনেকে মনে করতে পারে রক্ত জমাট বাঁধবে না, তো ভালো, আমার বডিতে রক্ত জমাট বাঁধতেছে না। না, এটা হচ্ছে কেটে গেলে, ঠিক আছে, খুব খুব স্পেসিফাই করে বলতেছি, কেটে গেলে রক্তটা সহজে জমাট বাঁধবে না। এটা হচ্ছে হিমোফিলিয়া। বুঝতে পারছি? কেটে গেলে রক্তটা সহজে কি হবে না? জমাট বাঁধবে না। এই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। এই রোগটা হয় হচ্ছে মূলত দুইটা ক্লটিং ফ্যাক্টরের কারণে, একটা হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। 7 নাম্বারটা জানার দরকার নাই, 8 নাম্বারটা জানো। এই 8 নাম্বারটা মূলত বলা হয় অ্যান্টি হিমোফিলিয়া ফ্যাক্টর, ঠিক আছে? এতটুকু জানলেই হবে এই 8 নাম্বার নিয়ে। এই যে রক্ত জমাট বাঁধে যে 13টা ফ্যাক্টর, এর মধ্যে এখানে যা যা লিখে দিচ্ছি এই কয়েকটা জানলে তোমার কাজ শেষ, আর কিচ্ছু দরকার নেই। বুঝতে পারছি? এখান থেকে ওকে। এবার আমরা একটু চলে যাব কিভাবে আমাদের রক্তটা জমাট বাঁধে, অর্থাৎ প্রসেস। একটু প্রসেসটা জানবো, প্রসেস কিভাবে রক্তটা জমাট বাঁধে। প্রথমত, যদি তোমার বডিতে কোনো জায়গায় ক্ষতস্থান তৈরি হয়, তাহলে যদি তোমার বডিতে ক্ষতস্থান তৈরি হয়, ক্ষতস্থান, যদি তোমার বডিতে ক্ষতস্থান তৈরি হয়, কি তৈরি হয় ভাইয়া? ক্ষতস্থান তৈরি হয়। ক্ষতস্থান তৈরি হলে কি হবে বলতো? দেহে ক্ষতস্থান তৈরি হলে কি হবে? না, ক্ষতস্থান তৈরি হলে তোমার যে ওই আশেপাশের যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো কি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ক্ষতস্থান তৈরি হওয়া মানে কি? টিস্যু ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে, টিস্যু ক্ষতিগ্রস্ত হবে, টিস্যু ক্ষতিগ্রস্ত হবে। টিস্যু ক্ষতিগ্রস্ত হলে কি হবে বলতো? যদি টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? তাহলে এই ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে কি তৈরি হবে? এই ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে অনেক কিছু তৈরি হবে। এর মধ্যে একটা হচ্ছে এই থ্রম্বোপ্লাস্টিন। একটা মজার ব্যাপার বলি, তারপর কোনটা আসবে এটা কিভাবে মনে রাখবা জানো? ঠিক এখানে যে সিরিয়ালটা দেয়া আছে, 3 নাম্বার থেকে শুরু করে এইভাবে উপরের দিকে, 3 থেকে উপরের দিকে, 3 2 1, এর নাম মনে রাখবা। তাহলে ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে কি সৃষ্টি হবে? ফার্স্টে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে। কি তৈরি হবে? থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে, থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে। তাহলে হলো আমাদের থ্রম্বোপ্লাস্টিন কোথা থেকে? আমাদের কোথা থেকে? ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে। কোথা থেকে? ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে। দেখো তো থ্রম্বোপ্লাস্টিন কে তৈরি করে বলতো? এই ক্ষতিগ্রস্ত
টিস্যু কি তৈরি করলো, ক্ষতিগ্রস্ত টিস্যু কি তৈরি করলো, থ্রম্বোপ্লাস্টিন তৈরি করলো। ওকে, তৈরি করার সাথে সাথে এই যে থ্রম্বোপ্লাস্টিন কি করবে, মনে রাখবা আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, তার নাম হচ্ছে হেপারিন। হেপারিন কি করে, আমি একটু সাইডে লিখতেছি। হেপারিন, হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয়, জমাট বাঁধতে দেয় না। তার মানে এই যে হেপারিন যদি তোমার বডিতে থাকে, বা এই হেপারিন যদি তোমার বডিতে সক্রিয় অবস্থায় থাকে, তাহলে কিন্তু তোমার রক্তটা জমাট বাঁধবে না, রাইট? তাহলে রক্ত যদি জমাট না বাঁধে, তাহলে কি আমাদের যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা কি তোমার ফুলফিল হবে? অবভিয়াসলি নট। তাহলে আমাদের টার্গেট কি এখন? যদি আমার রক্তকে জমাট বাঁধতে হয়, তাহলে আমার মূল টার্গেট হচ্ছে এখন হেপারিনকে নিষ্ক্রিয় করে ফেলা। তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে? একটা কাজ হচ্ছে হেপারিনকে নিষ্ক্রিয় করা। কি করা? হেপারিন নিষ্ক্রিয় করা। আরেকটা কাজ কি হবে? আরেকটা কাজ হচ্ছে তার, দেখো এই যে প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করা। কিন্তু ওরা প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করা, অর্থাৎ প্রথমিন সক্রিয় ফ্যাক্টর তৈরি করা। কি তৈরি করা? প্রথমিন সক্রিয় ফ্যাক্টর। প্রথমিন সক্রিয় ফ্যাক্টর তৈরি করা। এই প্রথমিন সক্রিয় ফ্যাক্টরটা কি করে ভাইয়া? এই প্রথমিন সক্রিয় ফ্যাক্টরটা খুব মজার একটা কাজ করে, প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে। কিসে? প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু প্রথমিন থেকে থ্রম্বিন পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই থ্রম্বিনটা আবার একটা কাজ করে। কি কাজ করে? যে হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। কি করে? ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। তো তোমাদের হয়তো একটু বুঝতে কষ্ট হইতেছে যে আমি এখানে কি বলতেছি। দেখো আমি যখন তোমাদের জুলজি তৃতীয় অধ্যায় করেছিলাম, তোমাদেরকে অবশ্যই জাইমোজেন বা নিষ্ক্রিয় এনজাইম বা নিষ্ক্রিয় প্রোটিন সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। তো নিষ্ক্রিয় প্রোটিনকে আমরা কিভাবে চিনব? যদি কোনো প্রোটিনের আগে প্রো বা তাদের পরে জেন থাকে, তাহলে তারা কি? নিষ্ক্রিয়। তাহলে দেখো তো আমার এই যে ফিব্রিনোজেন এর শেষে কি আছে? জেন আছে। এই প্রথমিন আগে কি আছে? প্রো আছে। তাহলে এরা কি? এরা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে যদি এরা নিষ্ক্রিয় হয়, তাহলে এদেরকে কি করতে হবে? সক্রিয় করতে হবে। প্রথমিনকে কে সক্রিয় করবে? নিচেরটা, অর্থাৎ থ্রম্বোপ্লাস্টিন। তাহলে সক্রিয় হওয়ার পর সে কিসে পরিণত হবে? আমরা কি করছিলাম? ওই যে প্রো রেনিনকে রেনিনে কনভার্ট করছিলাম, মানে আগে প্রো বাদ দিয়ে দিছিলাম। তাহলে আমরা যদি প্রথমিন থেকে প্রোটাকে বাদ দিয়ে দেই, তাহলে কি হয়ে গেল? প্রথমিনটা সক্রিয় হয়ে গেল, মানে থ্রম্বিনে পরিণত হলো। এই হচ্ছে সেটা, প্রথমিন থ্রম্বিন হয়ে গেছে। তারপর ঠিক একই রকম ভাবে আমরা যখন পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি করছিলাম, মানে কি? পেপসিনোজেন হচ্ছে কি? একটা নিষ্ক্রিয়। সেই পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হলো, মানে সক্রিয় তৈরি হলো, সক্রিয় একটা জিনিস তৈরি হলো, তাই না? তাহলে জেনটাকে উঠাই দিয়েছিলাম। ঠিক সেরকম ভাবে আমরা যদি ফিব্রিনোজেন থেকে জেনটাকে উঠাই দিই, তাহলে কি হবে? ফিব্রিন হয়ে যাবে না? তাহলে এই ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করবে কে? আমাদের এই থ্রম্বিনটা। বুঝতে পারছি? এই যে থ্রম্বিন। তাহলে থ্রম্বিনের কাজ কি হইলো এখন? থ্রম্বিনের কাজ হইলো আমাদের ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করা। কি তৈরি করা? ফিব্রিন তৈরি করা। ফিব্রিনোজেন থেকে কি তৈরি করা? ফিব্রিন তৈরি করা। তাহলে খুবই স্পেসিফিক ভাবে বলতেছি, নিচ থেকে উপরের দিকে যাবা। প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে থ্রম্বোপ্লাস্টিন, আবার ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে কে? থ্রম্বিন। ঠিক আছে? এই যে থ্রম্বিন। তাহলে থ্রম্বোপ্লাস্টিনকে সক্রিয় করে কে? এটা হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো। ঠিক আছে? তাহলে ক্ষতিগ্রস্ত টিস্যু থ্রম্বোপ্লাস্টিনকে সক্রিয় করবে। সক্রিয় করার পর সেটা প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করবে। তৈরি হওয়া থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করবে। বুঝতে পারছি? এই যে ফিব্রিনটা, এই ফিব্রিনটা হচ্ছে মনোমার হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে ভাইয়া? মনোমার হিসেবে থাকবে। ঠিক আছে? মনোমার মানে একটা ফিব্রিন তৈরি করবে। তো এখন আমার তো একটা ফিব্রিন তৈরি করলে হবে না, আমাকে অনেকগুলো ফিব্রিন তৈরি করতে হবে। সেই অনেকগুলো ফিব্রিন তৈরি হবে সেখান থেকে। ফিব্রিন মনোমার থেকে ফিব্রিন পলিমার। এবং ফিব্রিন পলিমার থেকে ফিব্রিন জালক। কেন জালক তৈরি করতে হবে? একটা জাল তৈরি করবে। বিকজ ধরো এটা হচ্ছে তোমার হাত, এই হাতের ধরো এই অঞ্চলটাতে কি হয়ে গেছে? তোমার কেটে গেছে, তাই না? আমাদের কাটা
সবগুলা তো এরকম লম্বালম্বি ভাবেই হয়ে থাকে। তো এখন আমাদের মূল টার্গেটটা কি, এখানে একটা জালের মতো স্ট্রাকচার তৈরি করা। এটা কে তৈরি করবে? ঠিক 1 নম্বর ফ্যাক্টর ফিব্রিনোজেন থেকে তৈরি হওয়া ফিব্রিন। তো মনোমার মানে কি একটা দিয়ে তো হবে না, আমাদের অনেকগুলো ফিব্রিন লাগবে। এই অনেকগুলো ফিব্রিন এরকম জালের মতো করে থাকবে, এরকম ভাবে জালের মতো করে থাকবে, এভাবে জালের মতো করে থাকবে। তাহলে দেখো তো এই যে গর্তটা বা ক্ষতিগ্রস্ত স্থানটা ফিল আপ হয়ে গেল না? তাহলে আমাদের ফিব্রিন জালকের মাধ্যমে আমরা কি করলাম, এই ক্ষতিগ্রস্ত জায়গাটাকে ফিল আপ করে দিলাম। ঠিক এইভাবেই আমাদের রক্তটা জমাট বাঁধে। বুঝতে পারছি? তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের। আমি একটু তোমাদের কমেন্ট গুলাকে দেখতেছি। আচ্ছা, অনেক আগে বলছে পলাশ বলছে ক্লিয়ার ভাই, পেশা দাস বলছে আমিও এখন কমেন্ট করতে পারি। আচ্ছা, তোমরা এখন একটু জানাই দাও যে এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমি একটু দেখি ব্যাকগ্রাউন্ডে যে কারা কারা ক্লাস দেখতেছে। বাহ, এত স্টুডেন্ট আমার, নাইস, আই এম রিয়েলি হ্যাপি এত স্টুডেন্ট দেখে। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাই দাও যে এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। I am eagerly waiting for you for your comment. Okay, so Esha Das বলছে ক্লিয়ার, রাইট? বাকি কারা কারা দেখতেছে কমেন্ট করো কুইকলি। আবার বলতেছে এখানে যদি তুমি একাধিক কমেন্ট করো কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। বুঝতে পারছি? তো এখানে কমেন্ট যদি বেশিও করো তাতেও সমস্যা নেই, কম করো তাতেও সমস্যা নেই, বাট আমি চাইছি তোমরা কমেন্ট করো। কি ব্যাপার, একজন কমেন্ট করলো ক্লিয়ার, বাকিরা কি এই বাকিদের কি ক্লিয়ার হয় নাই নাকি? আমি তো পাজল হয়ে গেলাম। অবস্থা, বাসায় থাকতে থাকতে কি বোঝানোর ক্ষমতা হারাই ফেললাম? একজন ক্লিয়ার হয়েছে, বাকিরা ক্লিয়ারই হয় নাই নাকি? বাকিরা চিন্তা করতেছো যে কমেন্ট করবো কি করবো না? আচ্ছা ওয়েট, আচ্ছা দাঁড়া, অনেকে হয়তো বা পারমিশন চাচ্ছ, আমি তার পারমিশন দিয়ে দিচ্ছি। গ্রুপে কারা কারা পারমিশন চাচ্ছে? যারা কমেন্ট করবে আমাকে একটু পারমিশন দিয়ে দাও, আমি তোমাদের পারমিশন দিয়ে দিচ্ছি। কমেন্ট পারমিশন আছে কোথায়? আচ্ছা, সবাই কি কমেন্ট করতে পারো? আমার তো এটাও একটু জানতে হবে। বাঁধন, তুমি কমেন্ট করতে পারতেছো? ফাল্গুনি, তুমি কি কমেন্ট করতে পারতেছো? আমাকে একটু জানাও তো। হ্যাঁ, অয়ন সাহা পলাশ বলছে প্রথমিন সক্রিয় ফ্যাক্টর কি প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে? হ্যাঁ, এই যে প্রথমিন সক্রিয় ফ্যাক্টরটা হচ্ছে প্রথমিনকে থ্রম্বিনে পরিণত করে। ক্লিয়ার? ওকে, যাক, ভালো লাগলো। তো একজন দুইজন একটু কমেন্ট করো, তাহলে মোটামুটি বেটার। বা যদি সমস্যা হয় আমাকে ইনবক্স করতে পারো যে আমি কমেন্ট করতে পারতেছি না, চাইলে আমাকে ইনবক্স করতে পারো। ঠিক আছে? কারণ কমেন্ট করতে পারে না এরকম অনেকেরই অভিযোগ আসছে, তো তাদেরকে আমি অ্যাপ্রুভ করে দিছি কমেন্ট করার জন্য। তো যদি এরপর সেটিংসে গিয়ে আমি একটু সেটিং করছি, এখন কমেন্ট করা যায় কি না এটা একটু দেখতে হবে আমাকে। তো যারা যারা কমেন্ট করতে পারতেছো না, দেখবে তোমাদের ওখানে নিচের দিকে একটা অপশন আসবে যে কমেন্টের রেস্ট্রিকশন নাই, তোমাদেরকে পারমিশন দিতে বলবে। ঠিক আছে? এই যে এখানে নিচের দিকে আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে নিচের দিকে যে এখানে এই জায়গায় তোমাদের একটা পারমিশনের অপশন থাকবে, ওখানে ক্লিক করে দিলেই হবে যদি কেউ কমেন্ট করতে না পারো সেক্ষেত্রে। হ্যাঁ, আমি একটু ওয়েট করতেছি তোমাদের জন্য।
গ্রুপে কি হইতেছে একটু জানা দরকার। ল্যাপটপে আচ্ছা কি একটা সমস্যা। Allow viewers to send your request to join your broadcast. ঠিক আছে। ব্রাইন ব্যাপার কি? আচ্ছা ওকে, আমি তাহলে পরবর্তী পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে? আপাতত যদি কারো প্রবলেম হয় আমাকে, বা তোমরা যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, আর যদি খুব বেশি প্রবলেম হয় তখন আমাকে নক করো। ওকে, আমি পরবর্তী অংশ চলে যাচ্ছি। ওকে, সো আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো শেষ। এরপরে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে, দেখো কি টপিক আছে, লসিকা মনে হয়, হ্যাঁ লসিকা আছে। আচ্ছা, প্রথমত লসিকা, লসিকা নট ললিতা, এটা হচ্ছে লসিকা, ঠিক আছে? লসিকা, লসিকা বা লিম্ফ, লিম্ফ কথার মানে কিন্তু লসিকা। তোমাদেরকে তৃতীয় অধ্যায় যখন পড়াইছিলাম একটা ক্লাসে, শেষের দিকে মেবি শেষের দিকে একটা ক্লাসে লিম্ফ বা লসিকা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। তো এই লিম্ফ বা লসিকা নিয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আইডিয়া নেব, ঠিক আছে? এখন প্রথমে আসে লিম্ফ বা লসিকা জিনিসটা কি। ধরো আমাদের যে রক্ত বাহিকা গুলো আছে, সেই রক্ত বাহিকা গুলো কিভাবে কাজ করে। ধরো এটা হচ্ছে একটা ধমনী, এটা হচ্ছে একটা ধমনী। এই ধমনীটা যখন সামনের দিকে যায়, যাওয়ার পর অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, ঠিক আছে? যেরকম অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, এবং এই ব্রাঞ্চ গুলো কি করে আমাদের কোষিক জালিকা হিসেবে সেগুলো বিস্তৃত লাভ করে। তো ধরো এর ভিতরে কোষিক জালিকা আছে, দেন কোষিক জালিকা গুলা আবার কোষে যায়, ঠিক আছে? আবার টিস্যুতে যায়, ওখান থেকে কি ওখানে খাবার দাবার দেয়, অক্সিজেন দেয়, পুষ্টি দেয়, দেওয়ার পর সেখানে কি শ্বসন হয়, শ্বসন হওয়ার পর বজ্র পদার্থ এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে কি আরেকটা নালী গঠন করে, ঠিক আছে? এই নালীর নাম হচ্ছে শিরা। তাহলে আমাদের ধমনীগুলা টিস্যুতে যখন গেল তখন কি হলো, কোষিক জালিকায় পরিণত হলো। কোথায়? কোষিক জালিকা, বুঝতে পারছি? তাহলে কোষিক জালিকা কি করবে, আমাদের বিভিন্ন টিস্যুতে বা কোষে খাবার সাপ্লাই দেবে। তো আমরা এই ব্যাপারটা এভাবে বলি যে, ধরো এই যে কোষিক জালিকা কি করলো, এই হচ্ছে একটা টিস্যু, এই হচ্ছে একটা টিস্যু, ঠিক আছে? তো দেখা গেল কোনো কারণে এই কোষিক জালিকাটাই টিস্যু রসে কোনো প্রকার খাবার সাপ্লাই দিল না, দিল না, কোনো প্রকার খাবার সাপ্লাই দিল না, বা এখান থেকে তোমার রক্তগুলাকে নিতে পারলো না, বুঝতে পারছি? মানে আমাদের ধমনীগুলা তো কোষিক জালিকা বিভক্ত হয়, কোষিক জালিকাগুলো একত্রিত হয়ে শিরা গঠন করে। তাহলে তাহলে দেখো তো, এই যে এই টিস্যুটা এবং এই টিস্যুটা ধরো কোনো কারণে খাবার পাইছে, কিন্তু এর খাবার বা বজ্র পদার্থ গুলো এবং কি কার্বন ডাই অক্সাইড গুলো নেওয়ার মতো কোনো জায়গা নেই, বা মনে করো খাবারই পায় না, তখন একে বাঁচায় রাখার জন্য কি করবে এরা, তখন এরা বেঁচে থাকার জন্য এই যে এখান থেকে এই টিস্যু থেকে কিছু প্রকার রস ক্ষরণ হবে। কি ক্ষরণ হবে? রস ক্ষরণ হবে। তো এই টিস্যু থেকেও কিছু রস ক্ষরণ হবে, এই টিস্যু থেকেও কিছু রস ক্ষরণ হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। ধরো একটা গ্রামে এরকম দুইটা জমি আছে, তো জমিতে যাওয়ার জন্য আমাদের তো রাস্তা লাগবে, তাই না? তো রাস্তা কিভাবে তৈরি হবে? এই জমি থেকে কিছু রাস্তা, এই জমি থেকে কিছু, মানে এই জমি থেকে কিছু অংশ, এই জমি থেকে কিছু অংশ নিয়ে একটা রাস্তা তৈরি হবে না? এইভাবে, এইভাবে ধরো রাস্তা তৈরি হলো। ঠিক সেরকম ভাবে এই টিস্যু থেকে কিছু তরল অংশ এবং এই টিস্যু থেকে কিছু তরল অংশ মিলে একটা রাস্তা তৈরি করবে, বুঝতে পারছি? বা একটা স্পেস তৈরি করবে, বা একটা জায়গা তৈরি করবে, বুঝতে পারছি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আমাদের লসিকা। ক্লিয়ার? অর্থাৎ এই দুইটা টিস্যুর মধ্যবর্তী জায়গাটাই কি মূলত লসিকা হিসেবে পরিচিত, বুঝতে পারছি? তো এটাকে যে ফ্লুইডটা এখানে আসে এটাই বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ক্লিয়ার? তাহলে লসিকা জিনিসটা কি দাঁড়ালো? দুটি টিস্যুর মাঝে, দুটি টিস্যুর মাঝে
দুটি টিস্যুর মাঝে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে যে নালী গঠিত হয় সেটাই কি লসিকা। তাহলে দেখো আমরা কিন্তু সংজ্ঞা পেয়ে গেলাম যে দুইটা টিস্যুর মাঝখানে এক ধরনের ফ্লুইড দিয়ে বা এক ধরনের তরল পদার্থ দিয়ে যে নালী গঠিত হয়, দ্যাট ইজ কল্ড লিম্ফ বা লসিকা। ক্লিয়ার? তাহলে আমাদের লসিকার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। এই যারা যারা কমেন্ট করতে পারো তারা একটু জানাও তো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের। মানে বড় গ্রুপে ক্লাস নেওয়ার পরে মানে সবার কমেন্ট একটু পর পর এক একজনের কমেন্ট দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আমার কমেন্ট না দেখলে ভালো লাগে না। একটু আমাকে জানাই দাও যারা যারা কমেন্ট করতে পারতেছো যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি তো খালি লোড দিয়েই যাচ্ছি। পলাশের পর তো কোনো প্রকার কমেন্ট নাই, কমেন্ট নিচে চলে গেল। আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরবর্তী অংশে চলে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের লসিকার মূল কনসেপ্ট। এখন লসিকা কি কি নিয়ে গঠিত? লসিকা মূলত কয়েকটা জিনিস নিয়ে গঠিত। তো গঠন কি কি নিয়ে গঠিত? প্রথমত এই লসিকা নিজেই লসিকা নিয়ে গঠিত। এছাড়াও এই লসিকার মধ্যে আছে লসিকার গ্রন্থি, আছে লসিকা নালী এবং আছে লসিকা বা লিম্ফ নোড বলে এগুলোকে, লসিকা নোড বা লিম্ফ নোড। আপাতত আমি লিম্ফ নোড জিনিসটাকে এটা বলতেছি না, তোমরা লিম্ফ নোড নেটে সার্চ দিলে দেখতে পাবা যে আমাদের বডিতে, আচ্ছা একবারে বলে দিই তোমাদের বুঝে যাবা। আমাদের বডিতে যে সকল জায়গায় রোদের আলো পৌঁছাতে পারে না, একবারে ছোটবেলা থেকে যে সকল অঞ্চলে, যেমন আমাদের এই যে এই রিজিয়ন গুলা, তো যদি কেউ এই রিজিয়ন গুলাকে দেখো তাহলে দেখবা ছোট ছোট গুটির মতো কিছু নোডের মতো দেখা যায়, ওগুলোকে বলা হয় লিম্ফ নোড। বুঝতে পারছি? এই যে এরকম গুটি সাদা এরকম গুটি, অনেকে এগুলোকে সেতি বলে, সেতি বলে ভুল করে, বাট এগুলো হচ্ছে লিম্ফ নোড। যেরকম গুটি থাকে এরকম, ঠিক আছে, এরকম ব্রাঞ্চ আকারে। বুঝতে পারছি? ব্রাঞ্চ আকারে থাকে অনেকগুলো, এভাবে ব্রাঞ্চ আকারে থাকে। বুঝতে পারছি? এবার ব্রাঞ্চ আকারে থাকে, বুঝছি? এরকম লিম্ফ নোড থাকে, এগুলো হচ্ছে লিম্ফ নোড। ক্লিয়ার? তো এইটাতে আমি যাবো না কি কাজ করে না করে, ওটা তোমরা এই জিনিসটা তোমরা জানবো হচ্ছে ডিরেক্ট প্রতিরক্ষা সেক্টরে, কারণ এই জিনিসটা প্রতিরক্ষাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? তো এটাতে আমরা যাচ্ছি। চলে যাবো আমাদের লসিকা গ্রন্থিতে। কয়েকটা লসিকা গ্রন্থির নাম তোমাদের মনে রাখতে হবে। কি কি আছে? আমাদের আছে প্লিহা বা স্প্লিন, আছে আমাদের টনসিল, আর কি আছে? অ্যাডেনয়েড আছে, আপাতত অ্যাডেনয়েডটা বলতেছি না, এই দুটাকে পড়াই দিই। ঠিক আছে? দেখো প্লিহা বা স্প্লিন এটা কোথায় থাকে? গত ক্লাসে হয়তো তোমাদের দেখাইছিলাম প্লিহাই, যে আমার পাশে যে চিত্রটা আছে এই চিত্র থেকে কোথায় প্লিহা থাকে? আমাদের কিডনির উপরে থাকে অ্যাডেনাল গ্রন্থি, সেই অ্যাডেনাল গ্রন্থির উপরে থাকে কি? প্লিহা। ঠিক আছে? প্লিহা বা স্প্লিন থাকে। এই যে প্লিহা, এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কি, এটা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। সবচেয়ে বড় কি লসিকা গ্রন্থি? কে? এই প্লিহা। সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? এই প্লিহা। বুঝতে পারছি? টনসিল দিয়ে মনে রাখবা, এই টনসিল হচ্ছে আমাদের জন্য লিম্ফোসাইট তৈরি করে। টনসিল কি করে? লিম্ফোসাইট তৈরি করে। লিম্ফোসাইট কি আমরা গত ক্লাসে পড়ছিলাম, লিম্ফোসাইট মনোসাইট, মনে আছে না, এক গ্রানুলোসাইটের অংশ, তাই না লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট তৈরি করে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের অস্থিমজ্জা, আর একটা হচ্ছে টনসিল। ঠিক আছে? কি তৈরি করে? এই লিম্ফোসাইট গুলাকে তৈরি করে। দেখো এই লিম্ফোসাইটের মধ্যেই কিন্তু এই যে লিম্ফ ওয়ার্ডটা আছে কিনা? লিম্ফ কোথায় তৈরি হয়? লিম্ফোসাইট বা লসিকার মধ্যে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে লসিকার মধ্যে কি থাকবে? লিম্ফোসাইট কোষ থাকবে। কি থাকবে? লিম্ফোসাইট কোষ থাকবে। বলতো লিম্ফোসাইট কোষ কি করে?
লিম্ফোসাইট কোষ জীবাণুকে ধ্বংস করে। ক্লিয়ার? তাহলে এই লিম্ফোসাইট কোষগুলো লসিকার ভিতর থেকে কি করবে? জীবাণুকে ধ্বংস করবে। তাহলে বলো তো লসিকার মধ্যে আমাদের কি কি থাকবে? লিম্ফোসাইট কি কোন রক্তকণিকার অংশ? শ্বেত রক্তকণিকার অংশ। তাহলে লসিকার মধ্যে শ্বেত রক্তকণিকা থাকবে, কিছু আরবিসি থাকবে, বাট খুবই অল্প অল্প পরিমাণে আরবিসি থাকবে, এবং রক্তরস থাকবে। বুঝতে পারছি? রক্তরস থাকবে। এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে লসিকা গঠিত। কখনো ভুলেও লসিকার মধ্যে কোনো প্রকার অনুচক্রিকা প্রবেশ করে না। ক্লিয়ার? ভুলেও কখনো লসিকার ভিতরে কি অনুচক্রিকা প্রবেশ করে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, আরবিসি এবং রক্তরস। এই তিনটা জিনিস নিয়ে আমাদের মূল লসিকাটা গঠিত। ওকে, আমরা লসিকার গ্রন্থিটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। অ্যাডেনয়েডটা আমরা পরে একদিন জানবো। ঠিক আছে? আমি বেশি ডিপে যাচ্ছি না, কারণ এগুলো তোমাদের বইতে খুব কম দেওয়া আছে, এগুলো নাই। ঠিক আছে, বাট আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা অবশ্যই জানো যে কোদরোগ সৃষ্টি করার যে কৃমি, তো ওটার নাম হচ্ছে উর্চেরিয়া উর্চেরিয়া বানক্রফটি। ঠিক আছে? এটা হচ্ছে গোদরোগ সৃষ্টি করার জীবাণু। এই উর্চেরিয়া বানক্রফটি কি করে? গোদরোগ সৃষ্টি করে। গোদরোগ বানানটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে কিনা। এটা সার্জারি হবে। উর্চেরিয়া, এই বানানটা দিলে পুরো বানান চলে আসবে। ঠিক আছে, একটু দেখে নিও। ওকে, এটাকে একটু দেখে নিও। ঠিক আছে, তো এটা কি করে? আমাদের গোদরোগ সৃষ্টি করে। সো গোদরোগ জিনিসটা কি জানো? প্রশ্ন করতে ইচ্ছা করলো। কেউ কি বলবা গোদরোগ জিনিসটা কি? আচ্ছা, সংজ্ঞাটা আরেকবার বলেন। আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে, লসিকার সংজ্ঞাটা হচ্ছে দুইটি টিস্যুর মাঝে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে যে নালী তৈরি হয় সেটাই লসিকা। বুঝতে পারছি? দুইটা টিস্যুর মাঝে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দ্বারা যে নালী তৈরি হয় সেটাই কি? লসিকা। ক্লিয়ার? বা নালীর মতো যে অংশ তৈরি হয় সেটাই কি? লসিকা। তাহলে দুইটি টিস্যুর মাঝে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে নালীর মতো যে অংশ তৈরি হয় সেটাই কি? লসিকা। ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে একটু জানো গোদরোগ জিনিসটা কি? আচ্ছা, তোমরা হয়তো বা জানো না। গোদরোগটা হচ্ছে যখন লসিকা তন্ত্র কাজ করবে, অর্থাৎ এই উর্চেরিয়া বানক্রফটি হচ্ছে একটা জীবাণু বা একটা কৃমি, এটাকে বলা হয় ফিতা কৃমি। ঠিক আছে? এই ফিতা কৃমি কি করে? এই যখন তোমার বডিকে অ্যাটাক করবে, তখন এই ফিতা কৃমি আমাদের লসিকা তন্ত্রে গিয়ে অ্যাটাক করে, এবং ওই লসিকা তন্ত্রে গিয়ে যখন অ্যাটাক করবে তখন কি লসিকা তন্ত্রের যে পার্টগুলো কি তোমার কাজ করবে না। ওই ডিজিজটাকে বলা হয় গোদরোগ। বুঝতে পারছি? ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। গোদরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? উর্চেরিয়া বানক্রফটি। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তারপর চলে যাব লসিকা নালীতে। লসিকা নালী মূলত দুই ধরনের। একটা হচ্ছে ডান লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে একটু জানো তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা। আমরা এরপর চলে যাব, প্যারা নাই। আমরা এতটুকু মানে এই ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী পড়াই আজকে শেষ করে দেব। ভাবছিলাম আজকে হাতটা ধরবো, বাট মানে প্রেজেন্টের অবস্থা এত ভালো, আমি অভিভূত হয়ে গেছি। আজকে ক্লাসটা যদি পাবলিকলি করাইতাম জোস হইতাম। ঠিক আছে? কমেন্টে ভরে যেত। আমাকে একটু কমেন্টে জানাই দাও এতটুকু ক্লিয়ার কি। তাহলে আমরা এখন ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালীতে চলে যাব। এই ভিডিও ক্লিয়ার না কিভাবে? আমি তো ঠিকই দেখতেছি।
অবশ্য আমার এখানে অনেক পরে আসতেছে যদিও। তোমরা কি আসো নাকি চলে গেছো? আই স্টিল পাজলড। আচ্ছা এসা একটু জানাও তো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। টেস্ট নিউ জয়েন্ট গ্রুপ পার্সোনাল বঙ্গীয় প্রজাতন্ত্র। আচ্ছা ওকে ক্লিয়ার, আমরা এরপর চলে যাচ্ছি। ওকে এরপর চলে যাচ্ছে বলছে ক্লিয়ার। আমরা এখন ডান লসিকা নালী এবং হচ্ছে থোরাসিক লসিকা নালী পড়ায়া এই লসিকার পার্টটা ক্লিয়ার শেষ করবো, ঠিক আছে? মানে আমাদের আজকে ক্লাস শেষ করবো, আজকে আর বেশি করবো না, যেহেতু একটা কমেন্ট নিয়ে একটা খুবই বড় সড়ো সমস্যা হয়ে গেছে আমাদের। যাই হোক, এরকম সমস্যা আগে হয় নাই যদিও, কারণ আমি নর্মালি গ্রুপ ক্রিয়েট করে ক্লাস করানো শুরু করছি, সবাই কমেন্ট করতে পারছে, কোনো প্রবলেম হয় না। বাট এবার যে কি হলো, গ্রুপে আমি ইনভাইট পাঠাই না, তাও গ্রুপে মানে আমার মানে অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়াই গ্রুপে মানুষজন জয়েন করে ফেলে, ঠিক আছে? যদিও আমি অ্যাপ্রুভাল দিয়ে রাখছি যে আমার পারমিশন ছাড়া কেউ জয়েন করতে পারবে না, আমার পারমিশন ছাড়াই অনেকে জয়েন করে ফেলছে, কয়েকজন বাইরের স্টুডেন্টও জয়েন করে ফেলছে, ঠিক আছে? পরে এদেরকে ব্লক দিয়ে দিচ্ছে। যাই হোক, কি একটা প্রেশার। আচ্ছা, তো ডান লসিকা নালী এবং কি থোরাসিক লসিকা নালী, তাহলে একটু খেয়াল করে দেখো তো ডান লসিকা নালী জিনিসটা কি। ঠিক তোমার বডির ডান অংশ, কতটুকু অংশ মনে রাখবা, এই যে এন দিয়ে কাটবা, এখান দিয়ে কাটার পর ঠিক এই পর্যন্ত, ঠিক আছে? এই বুক থেকে শুরু করে তোমার বডি ডান পর্যন্ত, ডান অংশ, ঠিক আছে? এই যে ডান অংশ, ক্লিয়ার? তাহলে এখানে কি কি আছে আমাদের? মাথার ডান অংশ, ঘাড়ের বা গলার ডান অংশ, ডান হাত এবং কি বুকের ডান অংশ। কি কি? মাথার ডান অংশ, মাথার ডান অংশ, গলার ডান অংশ, আমাদের ডান হাত এবং কি বুকের ডান অংশ, ক্লিয়ার? তাহলে আমি লিখতেছি এই ডান লসিকা নালীতে কি কি আছে? মাথার ডান অংশ, গলার ডান অংশ, ওকে, ডান হাত, ডান হাত এবং বুকের ডান অংশ, ক্লিয়ার? এগুলো হচ্ছে ডান, এইগুলো হচ্ছে ডান লসিকা নালী, বাট এইগুলোর মধ্যে হচ্ছে ডান লসিকা নালী থাকে। তাহলে বাকি যে অংশগুলো থাকে কি কি? মাথার বাম অংশ, দেখো মাথার বাম অংশ, গলার ডানটাও কি গলার বাম অংশ, ডান হাতটাই কি বাম হাত, বুকের ডান অংশ, তাই না? তো আমরা একটা চিন্তা করি যে যেহেতু বুকের ডান অংশে ডান লসিকা নালী, তাহলে এমনটা হওয়া পসিবল যে তোমার বুকের বাম অংশ এবং শরীরের নিম্নাংশ পুরোটাই কি এই থোরাসিক লসিকা নালী রক্ত পরিবহন করে, ক্লিয়ার? তাহলে বুকের বাম অংশ এবং কি শরীরের নিম্নাংশ, এগুলো হচ্ছে থোরাসিক লসিকা নালী রক্ত পরিবহন করে। কোথায় নিয়ে যায় দেখো তো, যেহেতু এটা শরীরের ডান অংশ, মনে রাখবা আমাদের ঘাড় থেকে যে শিরার মাধ্যমে রক্ত হার্টে আসে, তো এগুলো কোথায় কার সাথে যুক্ত হবে? হার্টের সাথে যুক্ত হবে। কেন যুক্ত হবে আমরা হার্টে গেলে বুঝবো, ক্লিয়ার? বাট জেনে রাখো এগুলো, এই যে জিনিসগুলো বা এই লসিকা নালী, ডান লসিকা নালীতে কার সাথে যুক্ত হবে? ধরো এই ডান লসিকা নালী আমাদের মাথার ডান অংশ থেকে, গলার ডান অংশ থেকে, ডান হাত থেকে এবং বুকের ডান অংশ থেকে রক্ত পরিবহন করলো। তবে এই ডান লসিকা নালীতে রক্তগুলো কোথায় নিয়ে যাবে বলতো? কোথায় নিয়ে যাবে? আমাদের শিরাতে নিয়ে যাবে। কোথায়? আমাদের শিরাতে নিয়ে যাবে। ঠিক এইরকম ভাবে আমাদের দুই ধরনের শিরা এখানে ডেভেলপ আছে। একটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা, এটা হচ্ছে অন্তঃজুগুলার শিরা। তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, বাট আমার কাছে ইজি। কেন ইজি? কিওয়ার্ড। সো লেটস স্টার্ট অ্যাবাউট কিওয়ার্ড। সাব প্রথমে মানে কি বলি না, সাব ইন্সপেক্টর মানে ইন্সপেক্টরের নিচে থাকে। সাব প্রথমে মানে হচ্ছে নিচে,
ক্লেভিয়ান, এই ক্লেভিয়ান ওয়ার্ডটা আছে ক্লাইভিকল থেকে, ক্লাইভিকল, ক্লাইভিকল। যারা আমার কাছ থেকে ক্লাস 10 থেকে পড়াশোনা করো, যারা 10 থেকে আসে, তারা অবশ্যই জানো আমি এই ওয়ার্ডটা বলতে অনেক পছন্দ বোধ করি, বিকজ একটা দেখ ওইদিকে না যাই কেন পছন্দ করি, যাই হোক। তো সাবক্লেভিয়ান সিরা, দেখো এই ক্লেভিয়ান ওয়ার্ডটা কোথা থেকে আসছে? ক্লাইভিকল থেকে আসে। ক্লাইভিকল কোনটা? এই যে আমাদের এখানে যে হাড়টা আছে, দেখো এখানে এখানে উঁচু হয়ে আছে যে হাড়টা, ক্লিয়ার? এই হাড়টা কিন্তু দেখতে কিসের মতো জানো? এই হাড়টা দেখতে এইফের মতো। এইফের কোন রূপটা আমরা নাই বলি, ঠিক আছে? এইফের মতো, ঠিক আছে? এরকম এইফের মতো দেখতে। এই হাড়টাকে বলা হয় ক্লাইভিকল, বুঝতে পারছি? মজার ব্যাপার হচ্ছে আমার এই কলারটা কিসের উপরে আছে? ক্লাইভিকলের উপরে আছে না? তো এই জন্য ছেলেদের ক্ষেত্রে এই কলারটাকে বলা হয়, এই ক্লাইভিকলটাকে বলা হয় কলার বোন। আর মেয়েদের ক্ষেত্রে এই ক্লাইভিকলটাকে বলা হয় বিউটি বোন। মানে হচ্ছে যে মেয়ের এই হাড়টা যত বেশি সুন্দর, তার বডির স্ট্রাকচার তত বেশি সুন্দর হবে, এটা অনেকে ধারণা করছে, বা বিজ্ঞানীরা সর্বপ্রথম যখন ক্লাইভিকলটাকে বের করছে তখন তারা ধারণা করছে, বুঝতে পারছি? কারণ এখানে অনেকগুলো জয়েন্ট থাকে, ঠিক আছে? তো ক্লাইভিকল দেখতে যত সুন্দর হবে, বা এই ক্লাইভিকলের জয়েন্টের উপর কিন্তু বডির স্ট্রাকচারটা ডিপেন্ড করতেছে, ক্লিয়ার? যাই হোক, আমরা ওইদিকে না যাই যে কেন ডিপেন্ড করতেছে, কেন অ্যান্সার আপাতত এখন না। তো এই ক্লাইভিকলের ঠিক নিচ দিয়ে, ক্লাইভিকল ধরে এটা যদি হয় ক্লাইভিকল, ঠিক এই ক্লাইভিকলের নিচ দিয়ে একটা শিরা বের হইছে, মানে হার্ট থেকে আমাদের হার্টের দিকে আসছে। এই হার্ট থেকে ক্লাইভিকলের নিচ দিয়ে এভাবে আমাদের হার্টের দিকে আসছে, ঠিক আছে? তো ওইটাকে বলি কি আমরা সাবক্লেভিয়ান শিরা। শিরা মানে কি? শিরা কি প্রবেশ করবে, যে প্রবেশ সাথে শিরা কোথায়? হার্টে প্রবেশ করবে, অর্থাৎ এই শিরাটা হার্টে প্রবেশ করছে। তাহলে আসছে কোথা থেকে? আমাদের হাত থেকে। হাত থেকে সাবক্লেভিয়ান শিরা কোথায় আছে? আমাদের হার্টে চলে গেছে, ঠিক আছে? তাহলে এই শিরাটা কোথায় আছে? আমাদের ক্লাভিকলের নিচে আছে। এবার আসছে অন্তঃজুগুলার শিরা। জুগুলার মানে কি? ভেতরের দিকে। সরি, অন্ত মানে কি? ভেতরের দিকে। জুগুলার কথার মানে কি? জুগুলার কথার মানে হচ্ছে ঘাড়। জুগুলার মানে কি? ঘাড়, অর্থাৎ আমাদের ঘাড়ের ভেতরের দিকে যে শিরাটা আছে, ক্লিয়ার? ঘাড়ের ভেতরের দিকে। তাহলে দেখো তো আমাদের ডান হাত বাম হাত, তাহলে কি এই সাবক্লেভিয়ান শিরা কি দুই ধরনের হতে পারে না? ডান সাবক্লেভিয়ান শিরা, বাম সাবক্লেভিয়ান শিরা। ডান সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে ডান হাত থেকে আমাদের রক্তটা এই সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে হার্টে আসবে, আর বাম সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে বাম হাত থেকে রক্তটা কি আমাদের হার্টে আসবে, ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি না অন্তঃজুগুলার শিরা, বাম অন্তঃজুগুলার শিরা মানে যেটা আমাদের বাম ঘাড় থেকে রক্তটাকে নিয়ে আসবে, এবং কি ডান অন্তঃজুগুলার শিরা কি করবে? আমাদের ডান অংশ থেকে রক্তটাকে নিয়ে আসবে। এরা যখন হার্টের ভিতরে প্রবেশ করতে যায় তখন এদের সাথে হচ্ছে আমাদের এই জিনিসগুলো মিলিত হয়। যেহেতু এটা ডান লসিকা নালী, তার মানে কি আমরা বলতেই পারি আমাদের ডান সাবক্লেভিয়ান শিরা এবং কি ডান অন্তঃজুগুলার শিরা, এই ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান কি অন্তঃজুগুলার শিরার মাধ্যমে কি এরা আমাদের হার্টে প্রবেশ করবে। আর যেহেতু থোরাসিক লসিকা নালী এখানে কি ডান বাম নাই, তাহলে যেহেতু ডান ইউজ তাহলে কি বাম গুলা বাকি থাকবে। তাহলে এই থোরাসিক লসিকা নালীর ক্ষেত্রে বাম সাবক্লেভিয়ান শিরা এবং বাম অন্তঃজুগুলার শিরা এদের মাধ্যমে আমাদের হার্টে প্রবেশ করবে, ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাও, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আমাকে একটু প্রত্যেককে জানা দাও এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। কি ব্যাপার, অনেকেই তো নাই দেখা যায়। তোমরা কেউ কি এখানে পাঠাইছো?
কমেন্ট অ্যাপ্রুভ করার জন্য কি কেউ কোনো ইনভাইটেশন পাঠাইছো? আমার এখানেও তো অ্যাডমিন বার আছে, কোনো আসতেছে না। আচ্ছা, আমি একটা কাজ করে আমি পুরো জিনিস পোস্ট অথবা টার্ন অন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডমিন সামহাউ টু অ্যাপ্রুভ ইট পোস্ট। টাইপ। আচ্ছা, যাই হোক, আমাকে জানাও এতটুকু ক্লিয়ার কিনা আমাদের সবার। আজকে কি যে একটা ক্লাস করাইলাম কে জানে। নিশা দাস বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটা কাজ করতেছি, আমরা এই ব্যাপারটাকে আরেকবার একটু ক্লিয়ার করে আজকে ক্লাস আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করি আমাদের লসিকা, এই লসিকা হচ্ছে দুই ধরনের। লসিকা নালীটা হচ্ছে দুই ধরনের লসিকা নালী, একটা হচ্ছে ডান লসিকা নালী, একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী। তাহলে ডান লসিকা নালী জিনিসটা কি? ঠিক আমাদের বডির ডান অংশ কি কি আছে, আমাদের ডান মাথা বা ডান মস্তিষ্ক, এবং কি আমাদের গলার ডান অংশ, ডান হাত, এবং কি বুকের ডান অংশ, এগুলা মিলে আমাদের ডান লসিকা নালী গঠন করে। দেন এইগুলা থেকে ডান লসিকার মাধ্যমে রক্তটা আসবে, আসার পর তারা ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃযুগুলার শিরার মাধ্যমে আমাদের হার্টে প্রবেশ করবে। এটা কোন জায়গা থেকে এলো? এই সাবক্লেভিয়ান শিরা হচ্ছে আমাদের হাত থেকে আসে, আর এই অন্তঃযুগুলার শিরা হচ্ছে আমাদের ঘাড় থেকে আসে। ক্লিয়ার? ওকে। তারপর থোরাসিক লসিকা নালী, মনে রাখবে যে থোরাসিক এই ওয়ার্ডটা কিন্তু থোরাক্স থেকে আসছে। থোরাক্স, থোরাক্স কথা মানে কিন্তু বুক, বুঝতে পারছি? এই লসিকা নালীটা মূলত আমাদের বুকের, তারপর বডির বাম অংশ এবং শরীরের নিম্নাংশ, এই জিনিসগুলো থেকে রক্ত নিয়ে আসে। কোথায় নিয়ে আসবে? হার্টে নিয়ে আসবে। হার্টে নিয়ে আসলে তো কিসের মাধ্যমে যাবে? সে তো সরাসরি এই লসিকা নালী তো সরাসরি হার্টের মাধ্যমে সংযুক্ত হতে পারে না। তখন তারা এই লসিকা নালীগুলা তখন কি হয়, এই বাম সাবক্লেভিয়ান শিরা এবং বাম অন্তঃযুগুলার শিরার মাধ্যমে আমাদের হার্টে প্রবেশ করে। বুঝতে পারছি? এভাবেই তারা কি আমাদের হার্টে প্রবেশ করে। তো আমরা এতটুকু হচ্ছে লসিকা সম্পর্কিত ব্যাপারগুলোকে ক্লিয়ার করলাম। যদি পরীক্ষার কোশ্চেন হয় মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র কোনটা, দ্যাট ইজ লসিকা সংবহন তন্ত্র। কোনটা? লসিকা সংবহন তন্ত্র, মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র কি? লসিকা সংবহন তন্ত্র। সো এবার তোমাদের মোটামুটি এই পর্যন্ত আমরা জানতে পারি এই টপিক থেকে। নেক্সট ক্লাসে আমরা হার্ট, মানে হার্টের ভিতরে কি আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। নেক্সট ক্লাসটা হবে শুধুমাত্র হার্ট নিয়ে। তো ভাবছিলাম আজকে আমরা হার্টের যে গঠনটা, সেই গঠনটাকে শেষ করে দেবো, কারণ অনলাইন ক্লাস তো প্রায় 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ক্লাস চলে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তো এই জন্য চাইছিলাম যদি মনে করি একটু এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদেরকে সিলেবাসটা একটু টেনে নেওয়া যায়, তাহলে মোটামুটি খারাপ হয় না, তাই না? আর তাছাড়াও কিন্তু তোমাদের একটা ক্লাস বাকি আছে, সেটা হচ্ছে ওই যে বোটানির চতুর্থ অধ্যায়। আমার এটা মনে আছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, ঠিক আছে, এগুলো নিয়ে একটা ক্লাস নিতে হবে তোমাদেরকে। ওটা আমি অফলাইনে নেবো, কারণ অনলাইনে এই ক্লাসগুলো বোঝানো পসিবল, সেই জন্য আমি ওটা অফলাইনে নেবো। ঠিক আছে, গুড়ি গুড়ি টপিক তো অফলাইনে নেওয়াটা আমার কাছে বেটার মনে হচ্ছে। ওকে, তো যাই হোক, আমরা ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখবো। আশা করি তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তারা মোটামুটি হইলেও কিছুটা আন্দাজ করতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, আমি ক্লাস আপাতত আজকে শেষ করতেছি। তো সবাই ভালো থেকো। নেক্সট ক্লাস আগামীকালকে। কবে? নেক্সট ক্লাস আগামীকালকে। ওকে, ঠিক 8:30 বাজে। ওকে।